আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে। ও তো কোনো নেতা নেত্রী নয়, সাধারণ বাড়ির মেয়ে। ঈশ্বরের কাছে আমি যদি কোনো অপরাধ করি, সেই পাপের শাস্তি আমি পেয়েছি। জেল থেকে ফিরে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অনুব্রত মণ্ডল। আর কি বললেন শোনাবো। দাবা হাডুডু আমিও খেলতে জানি কাকে বার্তা দিলেন কাজল শেখ। অনুব্রতর প্রত্যাবর্তনে বীরভূমে তৃণমূলের কি গোষ্ঠীদ্বন্দ্ব? তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন এবং খুনে ফাঁসির সাজা, বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলল পস্কো আদালত। প্রিজন ভ্যানে তোলার সময় হোঁচট খেলেন টালা থানার ওসি। অসুস্থ টালা থানার ওসি ভর্তি হাসপাতালে। হাসপাতালগুলির নিরাপত্তায় 100 কোটি টাকা বরাদ্দ করা হলেও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12,000 পুলিশ নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রশিক্ষণ ও ডিউটি। আরজি করের পরে কি এমন সিদ্ধান্ত, উঠছে সেই প্রশ্ন। আগামী 2 মাস ধর্মতলায় কোনো জমায়েত নয়, আরজি কর নিয়ে প্রতিবাদের মধ্যে নির্দেশিকা পুলিশের। দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, উত্তরবঙ্গে দুর্যোগের মেঘ কাটবে কবে, বৃষ্টিতে মাটি পুজোর আনন্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রায় 2 বছর জেলবন্দি থাকার পর নিজের ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। বাড়ি ফেরা স্তক, শারীরিক অসুস্থতার কথা বারবার জানিয়েছেন তিনি। কিন্তু বীরভূমের রাজনীতিতে আবারও কি চেনা ভঙ্গিতেই দেখা যাবে তাকে, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন বীরভূমের তৃণমূল সভাপতি। বরং সকলকে নিয়ে চলার, একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন। বছরের সবচেয়ে বড় ডিল, কিন্তু মেয়ের কথা উঠতেই বাবা অনুব্রত মণ্ডলের গলা ধরে উঠল। গলায় ধরা পড়ল আক্ষেপের সুর। জামিনে মুক্তির পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিক বৈঠক করলেন অনুব্রত মণ্ডল। সেখানে সকলকে নিয়ে চলার বার্তা দেন তিনি। বলেন, বিধায়ক, সাংসদ, সভাধিপতি যে যেখানে আছেন, একসঙ্গে সকলে মিলে কাজ করব, মানুষের পাশে থাকব। পুজোটা যাক, কালী পুজোর পর ব্লকে ব্লকে যাব, মিটিং করব। কেউ যেন অশান্তি না করে, সবাই যেন ভালো থাকে, সকলকে নিয়ে যেন চলে। কেউ কিছু গুজিয়ে দিল, টাকার দিকে ইঙ্গিত, 2টো বাইক ধরিয়ে দিল, তাতে লাভ হয় না। শীঘ্রই অনুব্রত চিকিৎসা করাতে কলকাতায় যাবেন বলেও খবর। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ নিয়েও জল্পনা শুরু হয়েছে। তিনি কি দেখা করতে যাবেন? জবাব দিতে গিয়ে মেয়ের প্রসঙ্গ টানেন অনুব্রত মণ্ডল। বলেন, নিজের চিকিৎসা করাতে যাব আমি, তবে যাওয়া উচিত বলেই মনে করি। আমার মেয়ে, আমার সন্তান, তাকে 16 মাস জেল খাটানো হয়েছে। ও তো কোনো নেতা নেত্রী নয়, সাধারণ বাড়ির মেয়ে। ঈশ্বরের কাছে আমি যদি কোনো অপরাধ করি, সেই পাপের শাস্তি আমি পেয়েছি। সবাইকে নিয়ে চলবো, কেউ ভেদাভেদ করো না। মুখ্যমন্ত্রী অভিষেকের নির্দেশ, শান্তি বজায় থাকুক। আমি আইনকে ভালোবাসি, কোনো বিতর্কে যাব না, সবাই শান্তি বজায় রাখুন। বন্যায় ভাসছে চারিদিক, কৃষির অনেক ক্ষতি হয়েছে, মা দুর্গা বন্যা বন্ধ করুন। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমরা আজ এই ভিডিওটায় 7,000 লাইক এবং 5,000 সাবস্ক্রাইবার টার্গেট করেছি। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। কলকাতা থেকে বীরভূমের বাড়িতে ফেরা পর্যন্ত চোখে পড়েছিল উচ্ছ্বাস, কিন্তু অনুব্রত মণ্ডলের প্রত্যাবর্তনকে ঘিরে এই মুহূর্তে বীরভূমের রাজনীতিতে টান টান উত্তেজনা। আবারও বীরভূমে তৃণমূলের সর্বা হয়ে উঠেছেন অনুব্রত। নাকি কোর কমিটিকে সঙ্গে নিয়ে ভারসাম্য বজায় রেখে চলবে তৃণমূল, প্রশ্ন উঠছে। আর সেই আবহে ফের বীরভূমে তৃণমূলের অন্তরে গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ফের জল্পনা বাড়ল। বাইরের কেউ নন, গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা উস্কে দিলেন কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি খোদ কাজল শেখ। গরু পাচার মামলায় অনুব্রত জেল যাত্রার পর গত 2 বছর ধরে বীরভূমে দলের খুঁটি শক্ত হাতে ধরে রেখেছিলেন কাজল। পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনেও সেখানে জয়ী হয়েছে জোড়াফুল শিবির। তাই অনুব্রত প্রত্যাবর্তন ঘটলেও কাজলকে ছিঁটে ফেলার সাহস দল করবে না বলে মনে করা হচ্ছে। অনুব্রত বনাম কাজল শিবিরের মধ্যেকার সমীকরণ নিয়ে কাঁটাছেঁড়া চলছে। সেই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে শোনা গেল কাজলকে। বুধবার রাতে নানুরে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন কাজল। সেখানে তাকে বলতে শোনা যায়, কোনো গ্রুপবাজি বরদাস্ত করব না। সুতো ছেড়ে রেখেছি, যেদিন গোটাবো বুঝবে আমি কি জিনিস। অনেক ঘাটের জল আমার পেটে আছে, পাঙ্গানিতে শোনা আমি চুরি পরে বসে নেই। যেদিন গোটাবো একেবারে গুটিয়ে দেব। আমি লোকের জায়গা জোর করে দখল করতে আসিনি, পঞ্চায়েতে পার্সেন্টেজ খেতে আসিনি। কাজল শেখ আরও বলেন, আমার চাওয়া পাওয়া কিছু নেই। আমি সাধারণ ছেলে, নেতা সাজতে আসিনি। দয়া করে গ্রুপবাজি করতে আসবেন না। আমি সব খেলা খেলতে জানি, দাবা খেলতে জানি, হাডুডু খেলতে জানি। খেলা হবে, গান শুনে লাভ হবে না বন্ধু।
তিলজলায় 7 বছরের শিশুকে যৌন নির্যাতন ও খুনের মামলায় ফাঁসির সাজা ঘোষণা করলেন আলিপুর আদালতের বিচারক। আলিপুরের বিশেষ পস্কো আদালতের বিচারক সুদীপ্ত ভট্টাচার্য বলেন, এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। অমানবিক অত্যাচার চালানো হয়েছে। নিজেকে বাঁচানোর ক্ষমতা ছিল না শিশুটির। 2023-এর 26শে মার্চ ঘটনাটি ঘটে। একদিন আগে ধৃত অশোক শাহকে ভারতীয় দণ্ডবিধির 363 নম্বর, 201 নম্বর, 377 নম্বর এবং 6 পস্কো অ্যাক্ট 373-এ A, B এবং 302 ধারার প্রত্যেকে দোষী সাব্যস্ত করে আদালত। অপহরণ, তথ্য প্রমাণ লোপাট, ধর্ষণ ও খুন সব ধারাতেই দোষী সাব্যস্ত হয়েছে অপরাধী। ফাঁসির সাজা ঘোষণা করে হয় খুনের মামলায়। যে নৃশংসতার সঙ্গে শিশুটিকে খুন করেছে সে তা বিরলতম ঘটনা বলে মত আদালতের। শিশুটির ওপর অমানবিক অত্যাচার চালানো হয়েছে বলেও জানিয়েছেন বিচারপতি। 2023 সালের 26শে মার্চ পার্ক সার্কাস সংলগ্ন এলাকায় উত্তপ্ত হয়ে ওঠে। জানা যায়, তিলজলা এলাকায় 7 বছরের একটু শিশু আবাসনের নিচে কর্পোরেশনের গাড়িতে আবর্জনা ফেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছে। কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সেই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। হামলা হয় পুলিশের গাড়িতেও। কলকাতা পুলিশের গোয়েন্দা এবং তিলজলা থানার পুলিশ মিলে তদন্ত শুরু করে। তদন্তে নেমে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে আসে। তাতে দেখা যায় শিশুটি বাড়ির নিচে নামছে। সেখান থেকে কোথায় গেল শিশুটি প্রশ্ন ওঠে। এলাকার প্রত্যেকটি বাড়িতে, আবাসনের ফ্ল্যাটগুলিতে তল্লাশি চালানো হয়। তাতে অশোকের ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার রাখার জায়গা থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয় শিশুটির। হাত পা বেঁধে বস্তার মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল শিশুটিকে। তার চোখ খুগলি নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তদন্তে উঠে আসে, আবর্জনা ফেলে উঠে আসার সময় প্রতিবেশী অশোক শিশুটিকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে নেয়। তারপর হাতুড়ি দিয়ে আঘাত করে মারধর করা হয়। মৃত্যু নিশ্চিত করতে এরপর শ্বাসরোধ করে খুন করা হয়। অশোক পেশায় ছিল একজন ডেলিভারি ম্যান। এবারে সেই অশোকের শাস্তি হল। রাতে প্রেসিডেন্সি জেলের হাসপাতালে ভর্তি করা হলো টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। সূত্রের খবর, শিয়ালদা আদালত থেকে গতকাল জেলে ফেরার পর অসুস্থ বোধ করেন তিনি। গুরুতর অভিযোগ প্রমাণ হলে সর্বোচ্চ সাজা হতে পারে তার। আরজিকর মেডিকেলে ধর্ষণ খুনের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে নির্দেশনামায় জানালেন শিয়ালদা আদালতের বিচারক। একই সঙ্গে সিবিআই এর তরফে রুদ্ধদ্বার শুনানির আবেদন খারিজ করেছে আদালত। শিয়ালদার আদালতে জামিনের আবেদন খারিজ হওয়ার পর সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে ফের নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেই সময় অসুস্থ বোধ করেন তিনি। স্বাস্থ্য পরীক্ষার পর প্রাক্তন ওসিকে প্রেসিডেন্সি জেল হাসপাতালে ভর্তি করা হয়। আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় হোঁচট খেয়ে পড়েও যাচ্ছিলেন টালা থানার প্রাক্তন ওসি। সেই সময় একজন পুলিশ কর্মী তাকে ধরে ফেলে। এরপর জেলে ফিরে হাসপাতালে ভর্তি হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করতে 100 কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন। এই অর্থ ব্যবহার করে হাসপাতালগুলিতে শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, বিশ্রামঘর, আলো, সিসিটিভি ব্যবস্থা স্থাপন করা হবে। তিনিও ঘোষণা করেন যে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার করতে 12,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে। মমতা আরও জানান, রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হয়েছে এবং হাসপাতালগুলির অধ্যক্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যক্ষদের অধীনে থাকবে একজন সিনিয়র এবং একজন জুনিয়র চিকিৎসক, একজন নার্স এবং একজন জনপ্রতিনিধি, যারা মিলিতভাবে হাসপাতাল পরিচালনা করবেন। হাসপাতালগুলিতে বায়োমেট্রিক সিস্টেম চালু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাসপাতাল কর্মীদের তথ্য যাচাই করার কথাও বলেছেন তিনি। হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থার অডিট করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে নিরাপত্তা বাড়ানো হবে। তিনি স্বীকার করেন যে নিরাপত্তা ব্যবস্থা রাতারাতি জোরদার করা সম্ভব নয়, তবে সঠিক পরিকল্পনার মাধ্যমে তা বাস্তবায়িত করতে হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশে 12,000 জন নিয়োগের ঘোষণা দিয়েছেন। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা এবং হাসপাতালের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত পুলিশদের প্রশিক্ষণের পাশাপাশি ডিউটিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। মমতা জানিয়েছেন, আগে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু নির্দেশ না আসায় তা এতদিন আটকে ছিল। তিনি বলেন, প্রশিক্ষণ এবং ডিউটি দুই একসঙ্গে চলবে। পুলিশের জন্য 6 মাসের প্রশিক্ষণের প্রয়োজন নেই, কারণ পুজো আসছে এবং রাজ্যে অত জনবল নেই। পরে অল্প সময়ের মধ্যে প্রার্থীরা ডিউটিতে যোগ দেবেন। একই সঙ্গে তিনি হাসপাতালের নিরাপত্তা বাড়াতে 100 কোটি টাকাও বরাদ্দ করার কথা জানিয়েছেন।
তবে এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা উঠতে শুরু হয়েছে। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য মনে করেন, পুলিশের কাজের জন্য দীর্ঘমেয়াদী এবং পর্যাপ্ত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। প্রশিক্ষণ ছাড়া তারা দায়িত্ব পালন করতে পারবে না এবং এতে শিক্ষার মানের সাথে আপোষ করা হবে। পাশাপাশি চিকিৎসক সুবর্ণ গোস্বামী এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, অপ্রশিক্ষিত এবং যথাযথ ব্যাকগ্রাউন্ড চেক ছাড়া নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা হাসপাতালের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। দলীয় ক্যাডাররা এইভাবে নিরাপত্তা ব্যবস্থায় প্রবেশ করে নতুন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারেন বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। আরজিকর কাণ্ডে এখনও রাস্তায় নামছেন মানুষজন। সেই আবহে এবার কলকাতা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় বেআইনি জমায়েত নিষিদ্ধ করল কলকাতা পুলিশ। আগামী 2 মাসের জন্য ধর্মতলা চত্বরে 5 জনের বেশি জমায়েত করা যাবে না বলে জানিয়ে দেওয়া হলো। কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে সিপিএম এবং জয়েন্ট ডক্টরস ফোরাম। আগামীকাল তাদের মিছিলেও অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ। শুক্রবার এই জোড়া মামলার শুনানি রয়েছে। কলকাতা পুলিশ জানিয়েছে, 25শে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ধর্মতলা চত্বরে 163 ধারা জারি থাকবে। এই সময় ধর্মতলা চত্বরে 5 জনের বেশি জমায়েত করতে পারবেন না। মিছিল করা যাবে না হাতে লাঠি বা অস্ত্র নিয়ে। শহরের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এমন পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বেআইনি জমায়েতের অর্থ গণ্ডগোল বা ঝামেলার উদ্দেশ্যে 5 জন বা তার বেশি সংখ্যক মানুষের একত্রিত হওয়া, এক্ষেত্রে বেআইনি জমায়েতের উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। পুলিশ জানিয়েছে, কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস এবং সংলগ্ন এলাকায় জমায়েত নিষিদ্ধ আগামী 2 মাস। বেন্টিং স্ট্রিট বাদ দিয়ে আগামী 2 মাস ধর্মতলা চত্বরে 5 জনের বেশি মানুষ জমায়েত করতে পারবে না। পুলিশের এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গিয়েছে সিপিএমের ছাত্র যুব মহিলা সংগঠন। দিনভর বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা এবং আশেপাশের এলাকা। বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গেও। এবারে আপনাদের জানিয়ে দিই কেমন থাকবে বাকি দিনের আবহাওয়া। সামনের দুর্গাপুজো, তখনই বা কেমন থাকবে আবহাওয়া, কি বলছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। বেশ কিছু জেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে। যদিও আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। শনিবার, রবিবার আবহাওয়ার অনেকটাই উন্নতি হতে পারে বলেও সম্ভাবনা। প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে প্রবল বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে, তবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলা থেকে বর্ষা এখনই বিদায় নিচ্ছে না। ভারতের মৌসুম ভবন জানিয়েছেন, অক্টোবর মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ভারতে। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এবং একটি লাইক করে যান। ধন্যবাদ।